ওই মাধ্যাকর্ষণ বলটাকে আমি কাজে লাগাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমি শতভাগ সফল হয়েছি এই মাধ্যাকর্ষণ বিদ্যুর উপর। এটা নিশ্চিতভাবে কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। ইনফ্যাক্ট এইটা কোনো সলিউশনই না, এটা একটা নিউ প্রবলেম। কিন্তু এটাই এখন টক অফ দ্য টাউন। মিমসের টপিক পেলেই হবে সমাধান, আর কি দরকার, তাই না? আচ্ছা, আপনার বাসায় কি ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে? গত মাসে আমার বাসার বিদ্যুৎ বিল এসেছে প্রায় 11,000 টাকা। স্টিল লোডশেডিং এর প্রবলেম, গ্যাস নাই, প্রচন্ড গরম। তাহলে বিলের টাকাটা আসলে যাচ্ছে কোথায়? এই তো সেদিন সিএনজিতে উঠলাম, ভাড়া চেয়ে বসলো প্রায় 2 গুণ বেশি, কারণ গ্যাস স্টেশনগুলোতে গ্যাস নেই। অনেকক্ষণ লাইন ধরে গ্যাস ভরতে হচ্ছে চালকদের, আর এর দাম উঠছে ভাড়ার উপর দিয়ে। সরকারকে ঠিকমতো ট্যাক্স দিচ্ছি, বিল দিচ্ছি, তারপরেও দ্বিগুণ ভাড়া আসলে আমাকে কেন দিতে হবে? কেনই বা নাগরিক সুবিধার এত ক্রাইসিস দেখা দিচ্ছে? দেখেন, কমন উত্তরটা আমিও আসলে জানি। যুদ্ধ হচ্ছে, সারা বিশ্বেই জ্বালানির সংকট। এর আগে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরেও জ্বালানির দাম বেড়েছিল কয়েক গুণ। এবার ইরান যুদ্ধের পর জ্বালানির সংকট তো একেবারে আকাশ ছুঁয়েছে। তাহলে আমাদের দেশের উৎপাদন করা গ্যাসটা আসলে কোথায়? ভয়ঙ্কর সত্যটা হচ্ছে, আমাদের দেশের গ্যাসের উৎপাদন খুব দ্রুত কমছে। প্রাকৃতিক সম্পদ যে আসলে আনলিমিটেড না, সেটা বোঝার সময় এসে গেছে। 2016-17 সালের দিকে যে গ্যাসের উৎপাদন ছিল 19 মিলিয়ন ঘনফুটের মতো, সেটা এখন নেমে এসেছে 15 মিলিয়নে। আর প্রতি বছরই এই উৎপাদন কমে যাচ্ছে 100 থেকে 200 মিলিয়ন ঘনফুট। জ্বালানির উৎপাদন যেখানে কমছে, অন্যদিকে জ্বালানির চাহিদা আরো অনেক বেশি বেড়েই যাচ্ছে। এই জন্য সংকট ঠেকাতে টেম্পোরারি সলিউশন হিসেবে 2018 সাল থেকে বাংলাদেশে এলএনজি গ্যাসের আমদানি শুরু হয়। এই এলএনজির উপর বাংলাদেশ এখন এতটাই নির্ভরশীল যে 2025 সালে প্রায় 7 মিলিয়ন টন এলএনজি আমদানি করতে হয়েছিল, যার মধ্যে প্রায় 4.15 মিলিয়ন টন এসেছিল কাতার থেকে, মানে অর্ধেকেরও বেশি। জ্বালানির জন্য অন্য দেশের উপরে নির্ভরশীল হয় বাংলাদেশকে এখন কোন দেশ যুদ্ধে যাচ্ছে, কোন দেশে যুদ্ধ হচ্ছে, জাহাজের কোনো রুট বন্ধ হয়ে গেল কিনা, জিওপলিটিক্যাল রাজনীতি কোন দিকে ঝুঁকছে, এলএনজি বাজারের দাম কেমন উঠছে কেমন নামছে, অন্য দেশের সাথে বাংলাদেশ ভালো একটা চুক্তি করতে পারছে কিনা, এসবের উপর সারাক্ষণ নির্ভর করতে হচ্ছে। তাই যে কোনো বৈশ্বিক ইস্যুতে আমাদের দেশের জ্বালানির বাজারটাই সবচাইতে বেশি অস্থির হয়ে ওঠে। অথচ এত গুরুত্বপূর্ণ একটা সমস্যার জন্য টেম্পোরারি কোনো সলিউশন না, আমাদের প্রয়োজন ছিল একটা পার্মানেন্ট সলিউশনের, যেটা অনেক বছর পরেও আমাদের জ্বালানির খাতটাকে স্টেবল রাখবে, আমাদেরকে জ্বালানি শক্তিতে স্বনির্ভর করবে। এই পার্মানেন্ট সলিউশনটা একদম আমাদের হাতের কাছে, আর সেটা হচ্ছে সোলার পাওয়ার। প্রাকৃতিক সম্পদ আনলিমিটেড না, কিন্তু যেটা আল্লাহ আনলিমিটেড করে দিয়েছে, আমরা সেটাকে কেন ব্যবহার করছি না? আমাদের গ্রীষ্মপ্রধান দেশে তো প্রচুর সানলাইট, যে সানলাইটে আমরা গরমে কষ্ট পাচ্ছি, সেই সানলাইটকে কিন্তু আমরা গ্রিন এনার্জিতে চেঞ্জ করে ফেলতে পারি। আর এই গ্রিন এনার্জি পৃথিবীর একটা বিশাল সমস্যার সমাধান করতে পারে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। চিন্তা করে দেখুন, এক ঢিলে অনেকগুলো পাখি। সমাধানটা শুধু আমাদের দেশের মানুষের প্রবলেম সলভ করবে এমনটা না, পুরো বিশ্বের উপরই একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তবে এইখানেও একটা বড় সড়ো ঝামেলা আছে। আমাদের দেশের এখন পর্যন্ত সব নীতি নির্ধারকরা কেবল টেম্পোরারি সলিউশনগুলোর উপরে গুরুত্ব দিয়ে এসেছে। তাই সোলার পাওয়ারের মতো রিনিউয়েবল পাওয়ার সোর্সের ইকুইপমেন্টগুলোতে এখনো অনেক বেশি ট্যাক্স অ্যাড করা এবং অনেক বেশি দামি, এবং এর পলিসিগুলো তেমন বেশি ইনভেস্টর ফ্রেন্ডলি না। তাই মানুষ সচরাচর তেমন বেশি সোলার পাওয়ারের এই ইকুইপমেন্টগুলোতে বা সোলার পাওয়ার ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চায় না। এটা সেট করতেও প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যায়। দেখুন, অনেক জায়গায় রান্নার গ্যাস নেই, মোবাইল ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য কারেন্ট নেই, ফ্রিল্যান্সাররা কারেন্ট ওয়াইফাই না থাকায় ক্লায়েন্ট হারাচ্ছে, কারখানাতে বিদ্যুতের অভাবে প্রোডাকশন কস্ট বাড়ছে, আর যার জন্য বাজারে জিনিসপত্রের দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। এমনকি অনলাইনে একটা নর্মাল ফুড অর্ডার করলেও আগের চেয়ে এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। সিচুয়েশন হাতের নাগালের বাইরে চলে যাওয়ার আগেই আমাদের এনার্জি পলিসি চেঞ্জ করা প্রয়োজন। আর এর জন্য আমাদের দেশের জ্বালানি খাতের মেরুদণ্ডকে শক্ত করতে সোলার পাওয়ারকেই বাংলাদেশের পাওয়ার বানাতে হবে। ভালো ব্যাপার হচ্ছে, সরকার কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে নির্ভরযোগ্য গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য 10 বছর মেয়াদী পরিকল্পনা সংসদে উপস্থাপন করবে। এক্ষেত্রে সরকার এবং নীতি নির্ধারকরা যদি সত্যি দীর্ঘমেয়াদে সলিড কোনো পরিকল্পনা করতে চায়, তাহলে অবশ্যই এই প্ল্যানের মেইন ফোকাসে রাখতে হবে সোলার পাওয়ারকে। সোলার পাওয়ারের ইকুইপমেন্টের উপর ট্যাক্স কমাতে হবে, সেটআপের কস্ট কমানোর উপায় বের করতে হবে, এই সেক্টরে ইনভেস্ট করে সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিতে হবে রিনিউয়েবল এনার্জি। মানুষকে জানাতে হবে, সচেতন করতে হবে। সোলার পাওয়ারকে কাজে লাগানোর জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। দেখুন, আমাদের বিশাল সুযোগ আছে সোলার পাওয়ার নিয়ে কাজ করার। পার্মানেন্ট সলিউশন না খুঁজে যদি টেম্পোরারি ভাবে এই প্রতিবার সমস্যার সমাধান করতে যাই, তাহলে প্রতিটা নতুন ইস্যুতেই কয়েকদিন পর পর জনগণের উপর দিয়ে ঝড় যাবে। আর যদি সরকার এই প্রজেক্টকে ইম্পর্টেন্স দেয়, তাহলে বাংলাদেশের জন্য লং টার্মে রিনিউয়েবল এনার্জি সেক্টরে দারুণ উন্নতি করা সম্ভব। আমরা ভবিষ্যতে নিজেদের জ্বালানি শক্তি নিজেই উৎপাদন করতে সক্ষম হতে পারবো। এর চেয়ে অসাধারণ আর কি হতে পারে? যদি কেউ লোডশেডিং বা গ্যাসের অভাবে সাফার করে থাকেন আর এই ভিডিওটি আপনার সামনে যায়, তাহলে অবশ্যই
কমেন্ট, শেয়ার, সেভ করে ভিডিওটি ছড়িয়ে দিন। নিজের সোশ্যাল মিডিয়াতেও নিজের অভিজ্ঞতা আর সোলার পাওয়ার নিয়ে সচেতনতার পোস্ট লিখে ফেলুন। চলুন সবাই মিলে সোচ্চার হয়ে বাংলাদেশের এনার্জি পলিসি চেঞ্জ করি, সোলার পাওয়ারকে প্রমোট করি। হয়তো এতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে। হয়তো আমাদের এই প্রচেষ্টা তৈরি করে দিতে পারবে ভবিষ্যতের জন্য একটা শক্তপোক্ত জ্বালানির সোর্স।